আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু ব্রেকিং সংবাদ। এবার প্রথমে জানতে পারবেন অবশেষে কিন্তু জল্পনা কল্পনার পর সাবেক এই আইজিপি মামুন গ্রেপ্তার হওয়ার পর তাকে 8 দিনের রিমান্ড দেওয়া হলো। কিভাবে তবে গ্রেপ্তার করা হলো, কিভাবে রিমান্ডে নেওয়া হলো, সে সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপরে যে ভয়াবহ তথ্য জানতে পারবেন, রীতিমতো চমকে যাবেন আপনারা। হাসিনার শাসনামলে বিএনপির প্রায় 1551 নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, এমন দাবি করেছে বিএনপির এই তথ্য প্রযুক্তির সম্পাদকের সেক্রেটারি। এবং সে সাথে আরও যে ভয়াবহ তথ্য এসেছে সেটাও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো বিএনপির এই মুখ্য নেতা তারেক রহমান, তিনি কিন্তু দেশবাসীকে একটি নতুন বার্তাও দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের পরিচয় একটা, আমরা সবাই বাংলাদেশি। সেই সাথে প্রধানমন্ত্রী দুবারের বেশি হবে না, তাদের সংবিধানে এমন পরিবর্তন আনতে কড়া বার্তা দিয়েছেন এই তারেক রহমান। আরো কি কি বিষয় উঠে এসেছে তা জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা মূল বিষয়টা জেনে নেই। কিভাবে 8 দিনের রিমান্ড হলো সাবেক আইজিপি মামুনের। কত দাম্ভিকতা, কত কিছু ছিল তাদের ক্ষমতার পাওয়ারে কেউ তাদের সামনে যেতে পারতো না। সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেও কিন্তু এদের নাম আছে, সে বিষয়গুলো হয়তো পরে আসবে। সেই সাথে এবার 8 দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর মুদি দোকান আব্দুল সাইদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আব্দুল আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকাল 6:45 তাকে আদালতে আনা হয়। এদিন আদালতে তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এই আবেদন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আব্দুল আল মামুনকে রাজধানীর থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি জানায়, এই আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণ ইচ্ছা প্রকাশ করে তিনি। তাকে রাতে হেফাজতে নেয় পুলিশ। এই মামুন চৌধুরী পতিত শেখ হাসিনা সরকারের অতি আস্থাভাজন কর্মকর্তা ছিলেন। আইজিপি হওয়ার পর 2 দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল, এমন তথ্য প্রকাশ পেয়েছে। এবং একের পর এক তার বিরুদ্ধে আরো নানা অপকর্মের তথ্য এসেছে। এবং আরেক আইজিপিও কিন্তু গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে কি সিদ্ধান্ত হবে তা একটু পরে হয়তো জানানো যাবে। এবার যে ভয়াবহ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, রীতিমতো চমকে যাবেন আপনারা। কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বিএনপির সাথে। হাসিনার শাসনামলে প্রায় বিএনপির 1551 নেতা কর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই বিষয়টা স্পষ্ট করে তুলে ধরেছে বিএনপির প্রভাবশালী এক নেতা। তিনি তুলে ধরেছেন সাউথ চায়না মিনিং পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এই সকল বিষয় তুলে ধরেন। এবং এই বিষয়টা তুলে ধরার পর ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি AKM ওয়াহিদুজ্জামান, এই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে বেশি দমনপীড়নের শিকার হয়েছে বিএনপি। এই সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রায় 1.5 লাখের বেশি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলার আসামি বিএনপির প্রায় 60 লাখ নেতাকর্মী। একে ওয়াহিদুজ্জামান জানান, হাসিনার শাসনামলে বিএনপির 1551 নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। সেই সাথে 423 জন গুমের শিকার হয়েছে বলেও জানান তিনি। আর জুলাই আগস্টে ছাত্র জনতাকে নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশ নিতে গিয়ে প্রায় 157 জন নেতাকর্মী নিহত হওয়ার তথ্যও মিলেছে। তিনি এমন এক বার্তা এবার দেওয়ার পর ব্যাপক নড়েচড়ে বসেছে বিভিন্ন মাধ্যম। কিভাবে একটি দলের এত নেতাকর্মীকে গুম করা হয়, প্রায় 1551 নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 2-1টি কথা নয়। এমন যখন বিষয়গুলো উঠে আসছে, একের পর এক কিন্তু ব্যাপক বিষয়গুলো উঠে আসছে। শেখ হাসিনা সরকারকে নিয়ে ব্যাপক প্রশ্নবিদ্ধ করাও হচ্ছে যে কেন তারা এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হলো। এদিকে বিদেশ থেকে কিন্তু ব্যাপক চাপ আসছে। এবং ডক্টর ইউনূস তিনি কিন্তু বলেছেন যে তারা রেডি আছে এবং আন্তর্জাতিক তদন্তের বিষয়গুলো তারা জানায়। একের পর এক যখন এতগুলো হত্যা গুমের তথ্য উঠে আসছে, তখন সাধারণ জন কিন্তু অনেকে অনেক ধরনের কথাও বলছে, নাকি দাবিও তুলছে প্রতিটি হত্যার বিচারে মামলা দায়ের করতে হবে, খুনি শেখ হাসিনাকে আইন আদালতে আনতে হবে, বিদেশে পালিয়ে থাকলেও গ্রেফতার করতে হবে। এমন বার্তা কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ সকল মানুষ বলছে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এখন আর বাংলাদেশে নেই, তাই তাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত করে যে ফাঁসি দেয়া সেটা কোনোভাবে সম্ভব নয়। ইতিমধ্যে ভারতে আছেন শেখ হাসিনা, তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু সেগুলো কিন্তু কখনোই ভারতের মোদি সেটা করবে না। শেখ হাসিনা এখন সেফ এক্সিটে আছে এবং তাকে সেখানে থাকতে হচ্ছে। আর কয়েকদিন পর শেখ হাসিনা লাল পাসপোর্টও বাতিল হয়ে যাবে, তখন কিন্তু ভারতে অবৈধ ঘোষণা হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। তবে সাবেক প্রধানমন্ত্রীর জন্য আরো কি কি
করতে যাচ্ছে ভারত সে বিষয়টা সময় গেলেই বোঝা যাবে। লাল পাসপোর্ট বাতিল হলে যেহেতু সবুজ পাসপোর্ট তার কাছে নেই, লাল পাসপোর্ট বাতিল হওয়ার সাথে সাথে তার জন্য কোনো আইন পরিবর্তন করবে কি ভারত, সে বিষয়টা সময় গেলে বোঝা যাবে। তবে এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি ব্যাপকভাবে যেহেতু নড়েচড়ে বসেছে, সেই জন্য এই হত্যা মামলার বিচার কবে কার্যকর হবে সেই বিষয়গুলো এখন প্রশ্নবিদ্ধ আছে। কে বা কারা তার বিরুদ্ধে এখন মামলা করবে সেই বিষয়টা নিয়ে এখনো ধোঁয়াশা। তবে দেখা যাক কবে তার বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলার অনুযায়ী বিচার বহির্ভূত বিষয়ে যে হত্যা মামলা করা হবে সেটাও কতটুকু কার্যকর হবে তা সময় গেলেই বোঝা যাবে। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার তারেক রহমানের এক বার্তা। আমাদের পরিচয় রাখতে আমরা সবাই বাংলাদেশি, এমন বার্তা দিয়েছেন কিন্তু এই তারেক রহমান। দেশে সাম্প্রতিক সম্প্রতি ধ্বংসের খেলায় পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছে, সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেকেই খেলা শুরু করেছে। সংখ্যালঘু স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্পকাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশ বিদেশে বারবার করা হচ্ছে, সেটা সবাই জানে। এই পুরনো খেলার পুনরাবৃত্তি দেশে আর করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দেয়। আসুন আমরা এগুলোকে হয় কবর দিয়ে নিশ্চিহ্ন করব, নয়তো চিতায় পুড়িয়ে ভস্মত করে দিব, এমন বার্তা দেন। দেশবাসী ধারাবাহিক কর্মসূচি হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের এক সমাবেশে এমন বার্তা দেন এই তারেক রহমান। বাংলাদেশের ধর্মীয় সম্প্রতি ধ্বংসের রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনার আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে রক্ষা করেও উল্লেখ করেন এই বিএনপির নেতা। তিনি বলেন, বারবার প্রমাণ করেছে এদের সংখ্যালঘু আর সংখ্যার বলে কিছু নেই, আমরা সবাই এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি, শুধু কথায় নয় কাজেই এমন প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে তারা যুগ যুগ ধরে এই সংখ্যাগুরুর স্পর্শতা বিষয়ে নির্যাতনের কল্পকাহিনী বলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে যাই, বা কেউ প্যাগোডায় কিংবা গির্জায় যাই, তেমনি করে কারো ঈদ উৎসব, কারো দুর্গাপূজা কিংবা বড়দিন অথবা বৈশাখ পূর্ণিমা, সেটা আমরা আপনার সবার অভিন্ন পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারো হতে পারে আবার সমতলে, কেউ বা থাকেন হাওরে, কেউ বা থাকেন ছোট্ট দ্বীপে, নয়তো উপকূলের প্লাবন ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে, সব ক্ষেত্রে পরিচয় আমরা একটাই। সেই সাথে এই তারেক রহমান কিন্তু আরো বার্তাও দিয়েছেন। তিনি তথ্য দিয়েছেন, বলেছেন যে এই দেশে আর প্রধানমন্ত্রী একজন বারবার হবে না, অর্থাৎ দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। সংবিধানে এমন পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার হলে স্বৈরাচারীর ক্ষমতার মাথার মধ্যে ঢুকতে পারে এবং তারা স্বৈরাচারীর কায়দায় দেশকে আবারও সেই অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। যদি একজন প্রধানমন্ত্রী বারবার ক্ষমতায় আসে তাহলে তার দলের লোকজন ব্যাপকভাবে বিশৃঙ্খলা হয়ে যায়। এজন্যই মূলত এই একজন প্রধানমন্ত্রী যাতে বারবার ক্ষমতায় না আসতে পারে, দুইবারের বেশি যেন সে ক্ষমতায় না আসতে পারে, সেই ব্যবস্থা করবেন তারেক রহমান। এবং তার দলের মধ্যে প্রত্যেক 2 বছর পর পর যাতে অন্য ধরনের প্রধানমন্ত্রী আসতে পারে সেই বিষয়ে কিন্তু তিনি নজর দিয়েছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আরও ভাবছেন কিভাবে, কাকে এবং কিভাবে তাদের এই বিএনপিকে মনিটরিং করা যায়, সেই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিভাবে তাদের মধ্য থেকে এমন কেউ নির্বাচন করবে যে প্রত্যেক 2 বছর পর পর এমন কেউ হবে যে প্রধানমন্ত্রী। তো এই বিষয়টা যদি কার্যকর হয় সেই বিষয়টা খুবই ভালো এবং দেখা যাক এই বিষয়টা কার্যকর হতে আরো কত বছর সময় লাগবে।